আমি বাজারে যাচ্ছি, কিছু আনতে হবে নাকি? আচ্ছা, মনে পড়লে ফোন করে বলে দেব। কত হলো? আগে 20 টাকা বাবু। কি গুরু, কেমন আছো? আমি কতকটা অবাক হয়ে গেলাম, এইভাবে তো আমাকে একজনই ডাকে। পেছন ফিরেই দেখলাম আমার কলেজের বন্ধু সৌভিক দাঁড়িয়ে রয়েছে। কিরে, কেমন আছিস? আমি ভালো আছি। চল আয়, চায়ের দোকানে বসি একটু। অনেকদিন গল্প করা হয়নি তোর সাথে, জমিয়ে গল্প করব। হ্যাঁ, কি যেন বলছিলি? তুই যে তো কিপটে ছিলি তা আমি জানতাম না। কেন, কিপটে পোনার তুই কি দেখলি? চাকরি পেয়েছিস সেটা না হয় বাদ দিলাম, কমসে কম বিয়েতে তো ইনভাইট করতে পারতিস। সেই যে কলেজ ছাড়লি তারপর থেকে কোথায় যে তুই নিখোঁজ হয়ে গেলি তার কোনো হদিস নেই। আসলে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তাই আর তোদের সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনি। ছাড়, বাদ দে ওসব কথা। তোদের বাড়ির সবাই কেমন আছে? ওই কোনো রকমে চলে যাচ্ছে। চাকরির সব টাকা তো লোন শোধ করতেই শেষ হয়ে যাচ্ছে, তার উপর আবার বাবার শরীরটা খুব খারাপ। কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। কি হয়েছে তোর বাবার? ওই বয়স হলে যা হয় আর কি। হ্যালো, বলি, কখন বাজারে গেছো, এখনো ফিরবার নাম নেই? ওই কলেজে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তাই একটু কথা বলছিলাম আর কি। ওর সঙ্গেই বাজারে থেকে যাও, আর বাড়ি ফিরতে হবে না। আরে যা, ফোনটা কেটে গেল। যা যা, না হলে বৌদি আবার রেগে যাবে। মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন ভিড় করে আসছে। মনে পড়ে গেল অতীতের কিছু স্মৃতি। জানিস, কালকে ফোন ঘাঁটতে ঘাঁটতে এমন একটা ভিডিও বেরিয়ে গেল, আমার তো সারা রাতের ঘুম উড়ে গেল। কি ভিডিও রে? ভূতের। ভূতে আবার ভয় পায় নাকি? হেসে নে, কত হাসবি। এমন করছিস যেন নিজে কোনোদিনও ভূতে ভয় পাসনি। না, কোনোদিনও পাইনি, আর পাবও না। এই, তোরা থামবি? হচ্ছিল কাজের কথা, কোথা থেকে ভূতের কথা টেনে ছুড়ে দিল। ওই তো তোর বন্ধুকে বল না, চোখে তো -8 পাওয়ারের চশমা, যত না দেখে তার চেয়ে 10 গুণ বেশি কল্পনা করে। ওকে চুপ করতে বল, কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার চশমা নিয়ে যেন কোনো কথা না বলে। 100 বার বলবো, 1000 বার বলবো, কি করবি তুই? আরে থাম, শেষে কি মারপিট করবি নাকি? হঠাৎ আমার খেয়াল পড়ল প্রসেনজিৎ চুপচাপ এক মনে হয়ে চায়ের কাপটা ধরেই বসে রয়েছে। আমাদের এত কথাবার্তা যেন কানেই পৌঁছায়নি ওর। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, না ওই কথাটা বলি থেমে গেল সে। আরে বলি দেখ না একবার, যদি তোর সমস্যার সমাধান করতে পারি। পারবি আমায় সাহায্য করতে? আমার বাবার অপারেশন হবে, ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে, কিন্তু অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। আমাদের বাড়ির রোজগার বলতে আমার বাবাই, আর আমিও তো বেকার। যা জমানো ছিল তাতে বাবার অপারেশনটা হবে বলে তো আমার মনে হয় না। প্রসেনজিৎ চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ বেশ চুপচাপই ছিলাম, কেউ আর কারোর সাথে কথা বললাম না। কয়েকদিন পর খবর পেলাম ওর বাবা নাকি মারা গেছে। তারপরেও প্রসেনজিৎ অনেকবার বাড়ি এসেছিল আমার কাছে কিছু টাকা নেওয়ার জন্য, কিন্তু আমার আর টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তারপরে কেটে গেছে অনেকগুলো বছর। কলেজের পরীক্ষার প্রস্তুতি, চাকরি পাওয়া, বিয়ে,
খোঁজ নিব বলেও পিছিয়ে এসেছি। হঠাৎ করে সৌভিকের বাবার শরীরটা খারাপ, এই কথাটা অনেক পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিল। না, কিছুতেই আর মন বোঝাতে পারছি না। হঠাৎ করেই প্রসেনজিতের কথা খুব মনে পড়তে লাগলো। জানি না ছেলেটা এখন কি অবস্থায় রয়েছে, যদি ছেলেটাকে কিছু সাহায্য করতে পারতাম। গিন্নি, আমি একটু বেরোচ্ছি। এই ভোর সন্ধ্যাবেলায় কোথায় বেরোচ্ছ? চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসবো। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। শহর ছাড়িয়ে বিস্তীর্ণ মাঠ। শহরের ওই দিকটা মানুষের যাতায়াত খুব কমই। আমার ওই দিকটা তেমন যা আসা হয় না। কি জানি প্রসেনজিতের বাড়িটা আজও ওখানে আছে কি না, দেখা হবে নাকি তাও জানি না। শুনশান রাস্তায় আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম। প্রসেনজিতের বাড়িটা বেশ অদ্ভুত জায়গায়, একটা বিরাট গাছের পাশে। গাড়িটাকে ঠিক ওই জায়গায় দাঁড় করালাম। বিস্ময়ে তাকিয়ে দেখলাম প্রসেনজিতের বাড়িটা আছে ঠিকই, কিন্তু তাতে কোনো মানুষ থাকে বলে আমার মনে হলো না। গাছের ফাঁক দিয়ে বাঁকা চাঁদে আলো এসে পড়েছে বাড়িটায়। দূরে একদল শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। আমি এগিয়ে গেলাম বাড়ির দিকে। বাড়ির কাছে এসে একটা জীর্ণ দরজায় টোকা মারতে লাগলাম। কেউ আছেন? কেউ কি আছেন? দরজাটা খুলে গেল। দরজাটা খুলে যেতেই হাতে টিম টিম করে চলতে থাকা এক মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক বয়স্ক মহিলা। আমার আর বুঝতে অসুবিধা হলো না, ইনি হলেন প্রসেনজিতের মা। প্রসে, তুই এসেছিস বাবা? প্রসেনজিতের মা ছেলেকে ভালোবেসে পোষে বলেই ডাকে, এ কথা আমি আগে থেকেই জানতাম। না না, আমি প্রসেনজিতের বন্ধু অবিনাশ। ও, কিন্তু প্রসে তো এখন বাড়িতে নেই। আচ্ছা, কোথায় গেছে একটু বলতে পারবেন? একটু দরকার ছিল। ও একটা কাজে গেছে, তুমি ভেতরে এসে বসো, ও এক্ষুনি চলে আসবে। অগত্যা একরাশ অন্ধকার সরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। বাড়ির ভেতরে অবস্থাটাও বেশ করুণ। প্রায় প্রত্যেকটা দেওয়ালের ফাটল দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বট আর অশ্বত্থ গাছের চারা। তুমি বিছানায় বসো, আমি একটু আসছি। কথাটা বলেই প্রসেনজিতের মা চলে গেল। বাড়িটা আবার যেন অন্ধকারই ডুবে গেল। গোটা বাড়ি জুড়েই যেন অদ্ভুত শীতল নিস্তবতা বিরাজ করছে। আলো বলতে খালি ওই চাঁদের যেটুকু আলো বাড়ির জানলা দিয়ে ঢুকেছে। আর ওই আলোতেই দেখলাম বিছানার উপরে কি যেন সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। কে? ওই মানুষটা কোনো উত্তরই দিল না। কিছুক্ষণ পরই প্রসেনজিতের মা হাতে চায়ের কাপটা নিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। এ নাও বাবা, একটু চা খেয়ে নাও। আমি চা খেতে খেতে আমার মনের সংশয় দূর করার জন্য প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা ওই বিছানায় কি শুয়ে আছে? ও প্রসেনজিতের বাবা, চিনতে পারছো না? কার কথা বলছেন আপনি? উনি তো। উত্তরটা দিয়েই আমি যেই বিছানার দিকে তাকালাম, দেখলাম একটা চামড়াবিহীন কঙ্কাল বিছানার মধ্যে শুয়ে আছে। এ কি? এ হতে পারে না, এটা সম্ভব নয়। কেন? মুখ ফিরাতেই দেখলাম প্রসেনজিতের মায়ের শরীরটাও একটা কঙ্কালে পরিণত হয়েছে। এতদিনে বন্ধুর কথা মনে পড়েছে? সেদিন যদি তোরা বন্ধুকে সাহায্য করতে পারতিস, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। আমার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। সেই অন্ধকারের পথ ধরে আমি ছুটে বেরিয়ে গেলাম। আমি কথা দিচ্ছি পরের মাসেই সব টাকা মিটিয়ে দেব। আমাকে মেরো না, আমার ঘরে মা। না না না,
আমার আর্তনাদ শুনে ওই ছায়ামূর্তিগুলো আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি আবার দৌড়তে লাগলাম। ফাঁকা মাঠ ধরে আমি মাইলের পর মাইল দৌড়াচ্ছি। তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে।